আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর একেবারে তড়িঘড়ি করে সংসদ সদস্যদের যে শপথ, তারপর সরকার গঠন, সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব গঠন, দায়িত্ব পালন, মানে দায়িত্ব গঠন বললাম কি কারণে, এটা একটু পরে বলছি। দায়িত্ব পালন, ছুটির দিনে অফিস করা, মানে সব কিছুতেই একটা ম্যাজিক্যাল কর্মকাণ্ড চলছে। আমাদের অতীত অভিজ্ঞতা হলো যে যখন প্রথার বাইরে গিয়ে কেউ কিছু করার চেষ্টা করেন এবং সেটা যদি মানুষকে আকৃষ্ট করার জন্য, মানে খুব একেবারে দ্রুত মানুষ যেন হাতে তালি দেয়, প্রশংসা করে, এই কাজগুলো যখন কোনো রাজকর্মকর্তা করেন তখন তার শেষ পর্যন্ত সফলতা আসে না। এটাই বাস্তবতা। এখন ধরুন বর্তমান সরকার যে কাজগুলো করছেন, আমার কাছে, আমি শুধু ইন ডিটেলস বললাম না, আমার কাছে মনে হচ্ছে জনাব তারেক রহমান সাহেব এবং তার যারা লোকজন রয়েছেন তারা খুব দ্রুত মানুষের যাকে বলা হয় দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন। এবং বিএনপির যে সকল কর্তা ব্যক্তি যারা আছেন তারা মন্ত্রী, এমপি এবং প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড, এগুলো নিয়ে সামাজিক মাধ্যমে যতটা সরব, এতটা সরব বাংলাদেশ নয়, আশেপাশের দেশেও দেখা যাচ্ছে না। মূলত এটা একটা ফেসবুকের সরকারে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী কোথায় গেলেন, মন্ত্রীরা কী করলেন, সব কিছুই বিএনপির যে ফেসবুক পেজ আছে সেখানে আপডেট দিতে হবে, আপলোড করতে হবে এবং লোকজনকে জানাতে হবে। আর এর নিচে যে কমেন্টগুলো পড়ছে, সেই কমেন্টগুলোতে, ইতিবাচক যে কমেন্টগুলো পড়ছে সেইগুলো নিয়ে আনন্দ এবং ফুর্তি করতে হবে এবং বলতে হবে যে অনেক ভালো আছি। মন্ত্রীরা নিজ নিজ ফেসবুক থেকে প্রায় প্রতিদিন ৪-৫টা করে স্ট্যাটাস দিচ্ছেন। স্বয়ং তারেক রহমান সাহেবের যে ভেরিফাইড ফ্যান পেজ রয়েছে সেখান থেকে আসছে, তারপর বিএনপির মিডিয়া সেল আছে সেখান থেকে আসছে, বিএনপি দলীয় যে ফোরাম আছে সেখান থেকে এই ভিডিওগুলো আসছে। ফলে বুঝতে পারছেন যে প্রতিটি মুহূর্তে ফেসবুকে সয়লাভ হয়ে যাচ্ছে। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে সরকার, মানে বিএনপি সরকার, ইলিয়াস হুসাইন যাকে সবাই ইল্লু ডাকে, আর পিনাকি যাকে সবাই পিঙ্কু ডাকে, তো ইলিয়াস এবং পিঙ্কু, মানে ইল্লু এবং পিঙ্কু, এরা যেভাবে ফেসবুক সেলিব্রিটি, এখন এদের সঙ্গে পাল্লা দিয়ে বিএনপিকেও ফেসবুক সেলিব্রিটি হতে হবে, এরকম একটা তোড়জোড় ভাবসাব চলছে। এনিওয়ে, বড় দল, বড় চিন্তা, বড় মানুষ, সেই ব্যাপারে কোনো বক্তব্য নেই। কিন্তু আমরা যারা সাধারণ আমজনতা প্রথম দিকে গত 18 মাস পূর্বে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এলো, ঠিক সেই সময়টাতে এরকম ফেসবুক কেন্দ্রিক কর্মকাণ্ড দেখতে পেলাম। স্বয়ং গভর্নমেন্ট অফ বাংলাদেশ, তারপরে প্রধান উপদেষ্টার মানে ফ্যান, মানে ভেরিফাইড ফ্যান পেজ, এরপরে ওনার অন্য কর্মকর্তা যারা আছেন, তারপরে উনি কিছু লোককে নিয়েছিলেন যারা সাংবাদিকদের মধ্য থেকে, তারা সবাই বিভিন্নভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের গুণকীর্তন, সরকারের গুণকীর্তন, এগুলো বলার পাশাপাশি এনসিপি এবং জামাত যারা ওই সময়টিতে সামাজিক মাধ্যমে মারাত্মকভাবে যাকে বলা হয় প্রভাবশালী ছিলেন, তো তারা সবাই এক একটা স্ট্যাটাস দিত, লক্ষ লক্ষ, সেই মানে যাকে বলে তাসনিম জারারটা বেশি হয় না আহমদুল্লোরটা বেশি হয়, আহমদুল্লোরটা বেশি হয় না আজাহারিরটা বেশি হয়, আজাহারিরটা বেশি হয় না আমিরে জামাতেরটা বেশি হয়, আমিরে জামাতেরটা বেশি হয় নাকি ইল্লু পিঙ্কুদেরটা বেশি হয়। এগুলো নিয়ে যখন হই হুল্লোড় চলছিল, সারা দেশের মানুষ তখন ভাবা শুরু করলো যে এই সরকারের টাকার অভাব হবে না, এই সরকারের লোনের অভাব হবে না, সারা পৃথিবী ডক্টর মোহাম্মদ ইউনূসের পদতলে, ইত্যাদি ইত্যাদি সব কিছু। কিন্তু ৪-৫ মাস যেতেই আমাদের মোহ ভঙ্গ হয়ে গেল এবং আমরা দেখলাম যে ফেসবুকে যা হচ্ছে বাস্তবে তার উল্টো হচ্ছে। এবং ১৭ মাসে সারা বাংলাদেশের সর্বনাশ করে যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বিদায় নিলেন এবং তার উপদেষ্টারা যেভাবে
অবনত মস্তকে চলে গেলেন। এই নির্মম বাস্তবতা থেকে যদি আমরা শিক্ষা না নেই, তবে আল্লাহর লানত আমাদের জন্য অপরিহার্য। সেক্ষেত্রে বর্তমান যারা ক্ষমতায় আছেন, তারা যে কাজগুলো করছেন, সেই কাজগুলো অতীতে যারা করেছে তারা আজ পর্যন্ত কেউ সফল হতে পারেনি। ফেসবুককে কেন্দ্র করে, সোশ্যাল মাধ্যমকে কেন্দ্র করে মব তৈরি করা যায়। অল অন এ সাডেন তাহরির স্কোয়ারে বিরাট জনসমাবেশ করা যায়। ৩ থেকে ৪ দিন বা ৪৮ ঘন্টার মতো একটা সময় দেশকে উত্তেজিত রাখা যায়। এর বাইরে সামাজিক মাধ্যম দিয়ে অন দ্য লং রানে মানুষের যাকে বলা হয় মানে মস্তিষ্কে কোনো ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করা যায় না, নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করা যায়। ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করার জন্য মূলধারার গণমাধ্যম লাগবে, এবং মূলধারার গণমাধ্যমের মধ্যে আবার পত্রপত্রিকা লাগবে। এমনকি টেলিভিশনের যে খবরগুলো হয়, প্রামাণ্যচিত্রগুলো হয়, এগুলো মানুষ মনে রাখে না। কিন্তু ধরুন টাইম ম্যাগাজিনে একটা খবর ছাপা হলো, সেখানে তারেক রহমান সাহেবকে যে প্রডিগাল বয় বলা হলো, ওই প্রডিগাল বয়ের যে মানে বিস্তৃতি, ওটার যে গুরুত্ব, ওটার যে ওজন, এটা মার্ক জাকারবার্গ বা মানে তার সঙ্গীর সাথে যারা আছে ফেসবুকে সবাই মিলে ১০০ বছর চেষ্টা করলেও সেটা দূর করা সম্ভব নয়। কাজেই এখনো মানুষের মস্তিষ্ক নির্ধারণ করে কলম, এখনো মানুষের চিন্তাধারার বিবর্তন ঘটায় লেখালেখি, শিল্প, সাহিত্য এবং সংস্কৃতি, সেই জিনিসগুলো। এখানে ফেসবুক মানে এই জিনিসগুলো বেশি একটা কাজে আসে না। এনিওয়ে, যেহেতু যারা কর্তা ব্যক্তি তারা সেই কাজগুলো করে যাচ্ছেন মনের আনন্দে, তাদেরকে কিছুদিন করতে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত তারা না বুঝবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আমি যত কিছু বলতে যাব না কেন উল্টোপাল্টা হয়ে যাবে। এখন আজকের যে শিরোনাম নিয়ে আলোচনা, সেই আলোচনার মূল ভিত্তিতে আসি, মূল পয়েন্টে আসি। সেটি হলো যে কোন কোন মন্ত্রী আগে বাদ পড়বেন। আমি প্রথমে বলে নিই যে এই যে মন্ত্রী পরিষদ হলো, প্রায় মানে উপদেষ্টার উপদেষ্টা মিলিয়ে, সরি আবার উপদেষ্টার আবার ঠুপদেষ্টা বললে সবাই বলবেন যে আমাদেরকে ঠুপদেষ্টা বলেছে। এটা না, ঠিক অ্যাকচুয়ালি বাংলা প্রচলিত কথ্য যে রীতি, এখানে রামশ্যাম, যদুমধু, লেদু গেদু, ধলামলা, কলা ছলা, এই জিনিসগুলো আমাদের দেশে চলে আসছে। এবং এই যে বাংলা, এই বাংলার যে জোড়ার শব্দ, সেই জোড়ার শব্দ থেকে আমরা মানে কেউ মুক্ত নই, বিযুক্ত নেই। সে যে যত শিক্ষিত হোক না কেন, নদ নদী, কলকল, ছলছল, এই জিনিসগুলো চলে আসবে। তো সেক্ষেত্রে উপদেষ্টা, ফুফুদেষ্টা, এই জিনিসগুলো আমাদের দেশে এমনি নিজের অজান্তে চলে আসে, কাউকে ছোট করাও নয়, বড় করা নয়। তো যেটা বলছিলাম যে এখন যারা উপদেষ্টা হয়েছেন এবং যারা মন্ত্রী হয়েছেন, কেন হয়েছেন, কি কারণে হয়েছেন, আমি এটা অনেক ক্ষেত্রে বুঝতে পারি না। যেমন মির্জা আব্বাস সাহেবকে রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে মন্ত্রীর পদমর্যাদায়। তো তিনি তারেক রহমান সাহেবকে কি রাজনীতির উপদেশ দিবেন, এটা আমি বুঝি না। বিকজ মির্জা আব্বাস সাহেবের যে রাজনীতি আর তারেক রহমান সাহেবের রাজনীতি ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে একেবারে উলটপালট। ২ নম্বর হলো যে এর মাধ্যমে যাকে বলা হয় মির্জা আব্বাস সাহেবকে কি খুশি করার চেষ্টা করা হলো? নট লাইক দ্যাট। তিনি আরও অপমানিত বোধ করবেন, প্রচণ্ড অপমানিত বোধ করবেন। অর্থাৎ তাকে যদি কোনো মন্ত্রিত্ব না দেওয়া হতো, যে সংসদ সদস্য হিসেবে তিনি যতটা অপমান বোধ করতেন, উপদেষ্টা পরিষদের সদস্য হয়ে তিনি যখন ক্যাবিনেটে দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীকে রাজনৈতিক উপদেশ দিবেন, যেটা কিনা প্রধানমন্ত্রী কোনোদিন তার কাছে চাইবেন না। আর মির্জা আব্বাস সাহেব এত বেকুব নন, তিনি স্বপ্রণোদিত হয়ে জনাব তারেক রহমান সাহেবকে উপদেশ দিতে যাবেন। ফলে কি হলো, এতে করে সমস্যা বাড়বে। অন্য যাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে, আমি একই পরিণতি তাদের সবার ক্ষেত্রেই মনে করছি। অর্থমন্ত্রীর মানে যিনি আছেন, রাজনীতির পোড়খা একজন মানুষ, অর্থনীতির ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব ব্যাপারে যাকে বলা হয় ঘাঘু প্লেয়ার। তো আমির খসরু মাহমুদকে উপদেশ দিবেন রাশেদ তিতুমির, মানে এই কথা মানে বিশ্বাস করব আমি, অন্ততপক্ষে এই পর্যায়ে আমার জ্ঞান বুদ্ধি পৌঁছায় নাই। অথবা ধরুন যাকে বলা হয় এই ৭০ বছর বয়সে একটা দৌড় দিয়ে, লাফ দিয়ে যেখানে একজন মানুষ ৪-৫ ফিট উঁচে উঠে যান, এহসানুল হক মিলন,
তো তিনি যখন একেবারে যুবক সেই সময়টিতে সারা বাংলাদেশ তোলপাড় করে দিয়েছেন। এখনো তাকে সবাই হেলিকপ্টার মন্ত্রী হিসেবে ডাকে। তো সেই হেলিকপ্টার মন্ত্রীকে উপদেশ দিবেন মাহাদি আমিন। মানে এটা রোজ কিয়ামতের আলামত। এটা কোনোদিন এটা হবে না। এটা নিয়ে যদি বাড়াবাড়ি হয় আইদার মাহাদি আমিন চাকরি হারাবেন অথবা এহসানুল হক মিলন চাকরি হারাবেন। দুজনের একজন চাকরি হারাবেনই। একসাথে এটা চলবে না। এরপর জাহিদ, ডক্টর জাহিদকে উপদেশটা নেওয়া হয়েছে। খোলামেলা বলতে এটা কেন নেওয়া হলো? জাহিদ শিক্ষিত, ভালো কথা বলেন, আমার সাথে খুবই ভালো সম্পর্ক। কিন্তু এটা কেন নেওয়া হলো? রুমিন ফারহানাকে রাগিয়ে দেওয়ার জন্য? নাকি মাহমুদুর রহমান মান্নাকে রাগিয়ে দেওয়ার জন্য? নাকি সত্যিকার অর্থে ডক্টর জাহিদের সঙ্গে দীর্ঘদিন থেকে জনাব তারেক রহমানের সাথে সম্পর্ক ছিল এবং জাহিদের বুদ্ধিতে তারেক রহমান সাহেব আজকের এই পর্যায়ে এসেছে। হোয়াট এভার মেবি। তো এরকম অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু মন্ত্রিপরিষদের ভিতরে বাইরে সমাজে আলোচনা করা হচ্ছে যে কেন এবং কি কারণে এই উপদেষ্টা নিয়োগ করা হলো, আর মন্ত্রীদের মধ্যে ওকে কেন মন্ত্রী দেওয়া হলো, ওকে কেন মন্ত্রী দেওয়া হলো, ওকে কেন ওই মন্ত্রণালয় দেওয়া হলো, এই জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। এখন মন্ত্রীদের মধ্যে আমি নাম বলবো না, যে কয়েকজন মন্ত্রী আছেন তাদের মধ্যে বেশ কয়েকজন ইতিপূর্বে 2001 থেকে 2006 পর্যন্ত ছিলেন এবং ওই সময় তারা অথর্ব মন্ত্রী ছিলেন, অযোগ্য ছিলেন, দুর্নীতিবাদ ছিলেন এবং তাদের নৈতিক যে চরিত্র, সেই চরিত্র বিএনপির সব মানুষ জানে যে এরা হাতের কাছে যা পাবে, হাতের কাছে কালা ধলা মানে কোনো কিছু বাদ নেই, হাতের কাছে যা পাবেন তাতেই একটা টিপ মারতে হবে, তাকেই একটু টান দিতে হবে এবং সেখান থেকে কিছু নিতে হবে। এদের সব অভ্যাসই আছে মাশাল্লাহ। এই মানুষগুলো এই বুড়া বয়সে, যারা এই যৌবনকালে এই কাজগুলো করেছেন যেখানে কোনো সফলতার ছাপ নেই, এই বুড়ো বয়সে তারা কি করবেন?